আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পাটগ্রাম সীমান্তে ফের ভারতের পুশিনের চেষ্টা, রুখে দিল বিজিবির সদস্যরা। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাপ্পারবাড়ি সীমান্তে ফের ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশের বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা। পুশিনের শিকার ওই ব্যক্তিরা বর্তমানে জিরো লাইন থেকে ভারতের ৫০ গজ অভ্যন্তরে রয়েছে। আজ সাপ্পারবাড়ি সীমান্ত দিয়ে ভারতের নাগরিকদের বাংলাদেশে ঢুকে দেওয়ার চেষ্টা করেছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সন্ত্রাসীরা। তবে বাংলাদেশের দেশপ্রেমিক বিজিবির সদস্যদের কারণে ভারতীয় সন্ত্রাসীদের রুখে দেওয়া হয়েছে। এরপর জানাবো, এনসিপির জাতীয় যুব শক্তির প্রধান অ্যাডভোকেট তারিকুল ইসলাম জানালেন যে জুলাই বিপ্লব থেকে অনুপ্রাণিত হচ্ছে দক্ষিণ এশিয়ার তরুণেরা। ভারতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ককরোচ জনতা পার্টি নামে আজ একটি পার্টি বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে। এতে নরেন্দ্র মোদীর ভিত নড়ে গিয়েছে। জুলাই বিপ্লব থেকে দক্ষিণ এশিয়ার তরুণেরা অনুপ্রাণিত হচ্ছে। এদিকে সরকারকে গালিয়ে অতঃপর দুঃখ প্রকাশ জামাত নেতার। সিলেট নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত এক সমাবেশে সরকারকে গালি দিয়ে একদিন পরে দুঃখ প্রকাশ করেছেন জেলা জামাতের আমির ও কেন্দ্র মজলিসের শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান। আজ ওই সমাবেশে বক্তব্য শব্দচয়ন ঠিক হয়নি জানিয়ে নিজের ফেসবুক পেজে তিনি দুঃখ প্রকাশ করেছেন। এবারে জানাবো, বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না বলল জমিয়ত সভাপতি। জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেছেন যে আমি বলছি বিএনপি সরকার কোনো বড় প্রকল্প করতে পারবে না, কারণ তাদের সেই যোগ্যতা নেই। তিনি জানান, অতীতেও বিএনপি ক্ষমতায় এসেছিল, দেশের জন্য কিছুই করতে পারেনি, এবারও করতে পারবে না। এবং সর্বশেষ জানাবো, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছায়া বাজেট কমিটিতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ছায়া বাজেট প্রকাশ করেছে বাংলাদেশ ২.০ সংস্করণ। সংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি প্রতিপাদ্যকে সামনে রেখে এই বাজেটে ১২টি প্রধান খাতে বিভক্ত করে মোট ৭১টি সুনির্দিষ্ট বাস্তবায়নযোগ্য নীতি প্রস্তাব করেছে সংগঠনটি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পাটগ্রাম সীমান্তে ফের পুশিনের চেষ্টা রুখে দিল বিজিবি। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সাপ্পারবাড়ি সীমান্তে ফের ভারতীয় নাগরিকদের পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশের বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি সদস্যরা। পুশিনের শিকার ওই ব্যক্তি বর্তমানে জিরো লাইন থেকে ভারতের ৫০ গজ অভ্যন্তরে রয়েছে। আজ ১২টার দিকে সাপ্পারবাড়ি সীমান্ত এলাকায় এমন ঘটনা ঘটে। বিজিবির সূত্র থেকে জানা গেছে যে ভারতীয় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাওয়ারিকামার ক্যাম্পের সদস্যরা একজন ভারতীয় নাগরিককে দুপুরবেলা পুশিনের চেষ্টা করলে বিজিবির টহলরত দল বাধা প্রদান করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পিছু হটতে বাধ্য হয়। নাগরিককে নিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। এ বিষয়ে কলিরহাট বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মাজেদ জানিয়েছেন যে দুপুর ১২টার দিকে সাপ্পারবাড়ি সীমান্ত দিয়ে একজনকে পুশিনের চেষ্টা করলে বিজিবি কঠোর প্রতিবাদ জানিয়ে তাদের রুখে দেওয়া হয়েছে। বর্তমান সময়ে ভারতের সন্ত্রাসী মদতপুষ্ট বিশেষ করে নরেন্দ্র মোদী সন্ত্রাসীর দল ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পর থেকেই মূলত ভারতের নাগরিকদের ধরে ধরে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালাচ্ছে। জানা গেছে যে ভারত থেকে ৩০ লক্ষ ভারতীয়
নাগরিককে বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে নরেন্দ্র মোদী সন্ত্রাসী। শেষ পর্যন্ত সন্ত্রাসী আসলে বাংলাদেশটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে চায় সেটি আসলে তিনি ভালো করে জানেন। তবে বাংলাদেশের প্রতিটি মানুষকে অবশ্যই এসব বিষয় নিয়ে অবশ্যই সচেতন হতে হবে। বাংলাদেশে যদি এভাবে ভারতের অসংখ্য নাগরিককে পুশিনের চেষ্টা করে, যেহেতু বাংলাদেশ একটি দরিদ্রতম রাষ্ট্র, সুতরাং বাংলাদেশের মানুষের আর্থিক অবস্থার শোচনীয় পরাজয় ঘটতে চলেছে। তাই এখনই দেশের জনগণকে সব বিষয় নিয়ে খুবই সতর্ক থাকা উচিত। আমরা মনে করি বর্তমান সময়ে ভারতের এই হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা তারা মূলত কখনোই বাংলাদেশের জন্য ভালো কিছু করেনি। অতীতেও তারা সবসময় শুধুমাত্র বাংলাদেশ থেকে কিছু পাওয়ার আশা করেছে, কিন্তু কখনোই তারা বাংলাদেশকে কিছু দিতে হবে কিংবা বাংলাদেশকে একটি আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে, সেই মর্যাদা কখনো ভারতের এই হিন্দুত্ববাদীরা বাংলাদেশকে দেয়নি। এটি বাংলাদেশের জন্য চরম বিপর্যয়কর পরিস্থিতি। জুলাই বিপ্লব থেকে অনুপ্রাণিত হচ্ছে দক্ষিণ এশিয়ার তরুণরা, বললেন অ্যাডভোকেট তরিকুল। জুলাই বিপ্লব থেকে দক্ষিণ এশিয়ায় তরুণেরা প্রভাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম। আজ দুপুরে কুমিল্লার জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেছেন। অ্যাডভোকেট তরিকুল ইসলাম জানিয়েছেন যে বাংলাদেশে জুলাই বিপ্লব থেকে অনুপ্রাণিত হয়ে নেপালে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হচ্ছে। আজকে ভারতের তরুণেরা ককরোচ জনতা পার্টি নামে একটি নতুন দল গঠন করে সবাইকে একত্রিত করা হচ্ছে। দেশটির প্রধান বিচারপতি ভারতের তরুণদের অলস ও তেলাপোকা বলে মন্তব্য করেছিলেন। একটা মন্তব্য জেরে তরুণেরা রাজনৈতিক দল খুলে হইচই ফেলে দিয়েছে। ঠিক যেমন জুলাই শেখ হাসিনার একটা মন্তব্যের কারণে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছিল। ভারতের মতো পরমাণু শক্তিধর দেশের তরুণরা আমাদের দেখে অনুপ্রাণিত হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ সরকার প্রসঙ্গ টেনে তরিকুল ইসলাম জানিয়েছেন, তরুণদের সরকার তরুণীরা বুঝে গেছে বিএনপি সরকার না, জনগণের সরকার না। যদি সেটি হতো জনগণের সমস্যার কথা সরকার বুঝতে পারত, কিন্তু সরকার যেহেতু তরুণদের কথা তরুণদের মনোভাব বুঝতে ব্যর্থ হয়েছে, সুতরাং সরকারকে কোনো কিছু বলে আমাদের কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন তিনি। এবং তিনি আরও জানান, বাংলাদেশের জনগণকে নিয়ে কোনো সরকারি স্বপ্ন দেখেনি। শুধু তরুণ দল যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রয়েছে তারা মূলত বাংলাদেশের জনগণকে ভালোবাসে এবং জনগণের আস্থায় তারা দায়িত্ব অর্জন করতে চায়। শহীদ ওসমান হাদি প্রসঙ্গে অ্যাডভোকেট তরিকুল ইসলাম জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্য স্পষ্ট থেকে বোঝা যায় যে হাদি ভাইকে খুন করা ভারতের হাত রয়েছে। সুতরাং সরকারকে অবশ্যই হাদির হত্যাকারীদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। যদি সরকার সেটি না পারে তাহলে পুরোপুরি সরকার যে ব্যর্থতার মধ্যে পড়ে গেছে সেই বিষয়টি সরকার এবার হাড়ে হাড়ে বুঝতে পারছে। সরকারকে গালি অতঃপর দুঃখ প্রকাশ জামাত নেতার। সিলেটের নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত এক সমাবেশে সরকারকে গালি দিয়ে একদিন পরই দুঃখ প্রকাশ করেছে জেলা জামাতের আমির ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান। আজ ওই সমাবেশে বক্তব্য শব্দচয়ন ঠিক হয়নি বলে নিজের ফেসবুক পেজে তিনি দুঃখ প্রকাশ করেছেন। এর আগে বৃহস্পতিবার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে জ্বালানি তেল, গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জামাত আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সিলেটি ভাষায় ফুঙ্গা বলে মন্তব্য করেছেন। এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশিত হলে বক্তব্য সমালোচনা শুরু হয়। এদিকে ফেসবুক পোস্টে মাওলানা হাবিবুর রহমান জানিয়েছেন যে গতকাল জ্বালানি তেল, গ্যাস ও দ্রব্যমূল্যের দামের প্রতিবাদে সিলেটে যে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে সেখানে আসলে সরকারকে কোনো ধরনের তিনি গালি দেননি, বরং তিনি চেয়েছেন যে সরকার যেন তার জায়গা থেকে সঠিকভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারেন এবং সরকারকে তিনি সব রকমের ভাবে সহযোগিতা করতে চান। এ সময় তিনি আরও জানিয়েছেন যে আমরা সরকারকে বলতে চাই, আপনারা আপনাদের জায়গা থেকে এই পরিস্থিতির মধ্য দিয়ে পুরো রাষ্ট্র ব্যবস্থা সুন্দরভাবে গড়ে তুলুন। আমরা বলতে চাই যে সরকার আসলে যার যার জায়গা থেকে সরকারকে সব রকমের সহযোগিতা করতে হবে এবং সরকার অবশ্যই দেশের যারা জনগণ রয়েছে তাদের নিয়েও সরকারকে ভাবতে হবে। সরকার শুধু একটি রাষ্ট্রের কারো ব্যক্তিগত সম্পদ নয়, সরকার যেহেতু সবার সরকার, সুতরাং জনগণের প্রতিটি জনগণের ভালো মন্দ বিচার বিশ্লেষণ সবকিছু সরকারকেই বিবেচিত করতে হবে বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানিয়েছেন যে সরকারকে আমরা বলতে চাই, আপনারা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখুন এবং
বাংলাদেশের জনগণের যে নিড বা চাওয়া রয়েছে, যেমন সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে, জ্বালানি তেলের দাম 2 বার বৃদ্ধি করেছে, অথচ বিএনপি সরকারি মন্ত্রী জানিয়েছিল যে বাংলাদেশে নাকি আগামী 3 বছরের মধ্যে কোনো বিদ্যুতের দাম বাড়বে না, অথচ 3 মাসের মধ্যেই তারা বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। দুইবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে তারা জনগণের উপর চরম জুলুম করছে বলে অভিযোগ তাদের। বিএনপি সরকার কোনো বড় প্রকল্প করতে পারবে না বলল জমিয়ত সভাপতি। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেছেন যে, আমি বলছি বিএনপি সরকার কোনো বড় ধরনের প্রকল্প করতে পারবে না। সরকার তহবিলে টাকা নেই। আজ সিলেটের কানাইঘাট উপজেলায় এক আলোচনা সভায় তিনি এসব কথা জানান। মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেছেন, বিএনপি আগেও রাষ্ট্র পরিচালনা করেছে, এখনো করছে, কিন্তু দলটি আমার সাথে যে আচরণ করছে সেটি দলটিকে ভুগতে হবে। জমিয়তের সভাপতি আরও জানিয়েছেন, আমি তো দেশ বাঁচিয়েছি, কওমি মাদ্রাসা বাঁচিয়েছি, আমরা তো আজাদির সঙ্গে বিচরণ করার পরিবেশই তৈরি করেছি। আমরা 4 জন এমপি পেলে কি এই দেশে ইসলামী হুকুম কায়েম করতে পারতাম? দেশে কোনো একটা বিল পাশ করতে পারতাম? কিছুই পারতাম না। এতটুকু হতো যে আমাদের কিছু সুনাম হতো, কিন্তু বিএনপি সরকার আমাদের সঙ্গে যেটি করেছে এজন্য তাদেরকে সারা জীবন ধরে ভুগতে হবে। উল্লেখ্য, এই দলটি তারা কিন্তু বিএনপির সঙ্গে মিশেছিল এবং তারা জামাতকে বাস দিয়ে তারা বিএনপির সঙ্গে শুধুমাত্র একারা মিশে, এমনকি রুমিন ফারহানার সিটও তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু তাদের দুর্ভাগ্য যে বাংলাদেশের কোনো মানুষ এই হুজুরদেরকে ভোট দেয়নি। এই দলটি হচ্ছে একটি দালাল দল, তাদেরকে দেশের জনগণ ভোট দেয়নি, প্রত্যাখ্যান করেছে। সেজন্য তারা একজনও এমপি মন্ত্রী নির্বাচিত হতে পারেননি। যেমন চরমোনাই পীরের দল থেকেও কিন্তু শুধুমাত্র একজন নির্বাচিত হয়েছে। তারপরও একজন নির্বাচিত হওয়ার পর তারা এমপির পদ থেকে বাদ দিয়ে বরং তারা মন্ত্রীর পদ চাইছে। বিএনপির কাছে কতটা হাস্যকর এরা।